আসসালামু আলাইকুম সবাইকে। অচেনা তোমার মায়া গল্পের 47 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। এজান বলল কি তার বউ আবার তাকে কষিয়ে থাপ্পড় মারতে চাই? এত বড় কলিজা হয়ে গেছে এই নারীর পেটে বাচ্চা ধরে, তাহলে এই বাচ্চা এলে তো আর মাথায় চড়ে বসবে, নাকে দড়ি দিয়ে ঘোরাবে। সে তীব্র গলায় বলল, তেজ দেখানো শিখে গেছিস? স্বামীকে সম্মান করিস না? বেশি তেড়িবেড়ি করলে বাচ্চাকে আমি এতিমখানায় দিয়ে আসবো, দেখিস। ইসমি বলল, আর সেদিনই আপনার সঙ্গে আমার সম্পর্কের ইতি ঘটবে। তেরে ফুরে গিয়ে চেপে ধরলো সেই ইসমির চোয়াল, তারপর বলল, তার আগেই মেরে দেবো তোকে। ইসমি বলল, দয়া করে এই পুণ্য কাজটা করুন, আমিও অশান্তি থেকে মুক্তি পাই। ইজানের হুঁশ হলো সে কি বলেছে এতক্ষণ। ইসমিকে ছেড়ে দিয়ে দূরে সরে গিয়ে দাঁড়ালো। অপ্রস্তুত হয়ে বলল, কি? আমি তো রাগের কারণে এটা বলেছি, সত্যি তো আমি মারবো না। ইসমি ঝাঁঝিয়ে উঠলো, তারপর বলল, আপনি আর আমার সঙ্গে কথা বলবেন না। কথা বলার চেষ্টা করলে বুঝবো আপনি একটা বুদ্ধিহীন মানুষ, যে আজ তো একটা অফিস চালাই, কিন্তু কোথায় কি বলতে হবে, কার সাথে কেমন ব্যবহার করতে হয় সেটুকুর কমন সেন্স নেই। আর কমন সেন্সবিহীন লোকের সাথে আমি কথা বলতে চাই না। রাগে খেয়ে হারালো ইজান, তারপর বলল, আরে যা, বয়ে গেছে তোর সাথে আমার কথা বলাতে। স্বামীর মন বুঝিস না, ভয় বুঝিস না, দরকার নেই এমন বউয়ের। ইসমি বলল, কে যেন একটু আগেই আমি হারিয়ে গেছি বলে মেয়েদের মতো কান্নাকাটি করলো। তার ছিল ঝরে ঝরে পড়লো ওর কণ্ঠস্বরে। ইজানের গা দিয়ে আগুন বেরোলো। কত বড় বুকের পাটা তাকে ব্যঙ্গ করে এই মহিলা। একটু দুর্বলতা দেখিয়েছে বলে সে ক্ষিপ্ত চোখে চেয়ে রইল। ইসমি ভয় পেল না, সে জানে একটু পরেই এই লুক সোজা হয়ে যাবে। তবে এবার সে অত সহজে গলবে না, কোনো মতেই না। শেষ বিকেলে বৃষ্টির স্বেচ্ছেদ পরিবেশ, সবুজ ঘাসে একজোড়া পা ধীর গতিতে হাঁটছে। তুলতুলে নরম ও রক্তিম কাদামাখা পা দুটোর দিকে তাকিয়ে আছে হিসান এক দৃষ্টিতে। হঠাৎ সে বসে বসে কদম গুনছে বউয়ের। এতক্ষণে 33 কদম হাঁটা হলো সৃজার। 50 কদম হলে এসে এক বোতল পানি খাওয়ার শর্ত দিয়েছে ইহসান। এই মেয়ে আজকাল পানি খায় না, খেলেও খুব কম খায়। না খাওয়ার পেছনে অবশ্য কারণ আছে। ইদানিং পানি শরীরে ফুলে গেছে ওর, ওজন বেড়ে গেছে, গায়ের রং খুলে মাতৃত্বের অপার সৌন্দর্য ভর করেছে দেহে। যতবার ওর দিকে তাকায় ততবার ওকে খেয়ে ফেলতে ইচ্ছে করে ইহসানের। বহু কষ্টে সে নিজেকে সামলায়, অথচ সৃজা এত শত বুঝতে চায় না। ওজন বেড়ে যাচ্ছে বলে নিজেকে কুৎসিত মনে করে হাই হুতাশ করে। সৌন্দর্য চলে যাওয়ার জন্য ইহসান ওকে ফেলে আরেকটা বিয়ে করবে বলে সারাক্ষণ সন্দেহ করে। শরীরের ফোলাভাব আর ওজন কমানি, তাই আজকাল খাবার খুব কম খায়, মেপে ঝুঁকে খায়। তাতে শরীরে যে 12টা বাজছে সেদিকে খেয়াল নেই। এই নিয়ে ঝগড়া করে গত দুদিন যাবৎ কথাই বলেনি ইহসান ওর সাথে। সৃজা যদিও ওর রাগ ভাঙানোর পেছনে অনেক ঘুরেছে, তবে এত সহজে রাগ ভাঙেনি ইহসানের। সে শর্ত দিয়েছে এসব উল্টাপাল্টা চিন্তাধারা বাদ দিয়ে যদি ঠিকঠাক খাওয়া দাওয়া করে নিজের যত্ন নেই, তাহলে যেন ওর কাছে আসে, নয়তো এত আদিক্ষেতার দরকার নেই ওর। বাচ্চা কাচ্চা যদি সুস্থভাবে না আসে, তাহলে তাদের নিয়ে যে সংসার ছেড়ে সন্ন্যাসের পথ ধরবে, এর কোনো নড়চড় হবে না। মাতৃত্ব শরীরে জেকে বসার পর দিন দিন সদ্য কৈশোর পদার্পণ করা আবেগী কিশোরীর নেই অদ্ভুত আচরণ করে সৃজা। সারাক্ষণ স্বামীকে আঁচলে বেঁধে রাখার চিন্তা ভাবনা ঘুরে ওর মনে। এই মনে হয় ইহসান ওকে দেখছে না, ওর প্রতি আকৃষ্ট হচ্ছে না, টান কমে যাচ্ছে। আর মনে হচ্ছে এই তো ইহসান দ্বিতীয় বিয়ে করবে ওকে রেখে, এই ঘর থেকে বের করে দেবে ওকে। এসব অবশ্য ওর মাথায় এমনি এমনি ঢুকেনি, ঢুকিয়েছে শেফালি বুয়া আর মিতু। শেফালি বুয়া যদিও এমনি এমনি বলে, ভাবি যান পুরুষ মানুষ হয়েছে সুকসুক করা জাতি, বউয়ের প্রতি টানের থেকে বাইরের মাইয়া গোলাগি ওদের টান বেশি কাম করে। পোয়াতি বউয়ের কাছে শান্তি না পাইলে তাদের থুইয়া বাইরের বাসি বিরিয়ানিতেও মুখ দেওয়া অগর স্বভাব। ভাবিজান আপনি ভাইজানের উপর দখল রাখেন, যদিও আমাকে ভাইজান এমন না, তাও আপনি তারে বাইধা রাখেন। আর নিজের বোনকে ইহসানের গলায় ঝুলাতে না পেরে হিংসায় জ্বলতে থাকা লিথুর বড় বোন মিতু সিজাকে শুনিয়ে শুনিয়ে বলে, কার বর কাকে ছেড়ে গেছে প্রেগনেন্সিতে সৌন্দর্য হারানোর ফলে, কে দ্বিতীয় বিয়ে করে বউকে তাড়িয়ে দিয়েছে। একসময় বউয়ের কথায় উদ্বোস করা বউ পাগল লোকও কিভাবে বউকে দিনের পর দিন কাছে না পেয়ে পরকীয়ায় মেতেছে। এসব নিয়ে ওর যত কথাবার্তা। একদিন তো খুঁচা মেরে সৃজাকে বলেই বসলো, ভাইয়া এখনো তোমাকে আদর করে, সন্তুষ্ট হয়? আজকাল তো তার মুখটা শুকনো দেহি, দেখো আবার অন্য কারোতে যেন না মজে। সৃজা অযাচিত কথা নিতে না পেরে থাপ্পড় বসিয়ে দিয়েছিল ওর গালে। সম্পর্কে ইসমি সৃজা বড় হলো, বয়সে মিতু ওদের বড়, তাই অপমানটাও বেশ লেগেছিল মিতুর। এসব নিয়ে মিতু কম নাটক করেনি, কেঁদে কুটে একাকার করেছিল, অভিশাপ দিয়েছিল ওকে। সৃজা যদিও ম্যাচিওর আচরণ করার চেষ্টা করে, তবুও কিভাবে যেন মাথায় ঢুকে গিয়েছিল মিতুর কথাগুলো। এরপর থেকে এই সন্দেহ করার রূপটা পেয়ে বসেছে ওকে। ইহসান কোনোভাবে বুঝাতে পারে না নতুন করে রূপ খোলায় মেয়েটার প্রতি সে কতটা দুর্বল হচ্ছে দিন দিন, কতটা আকৃষ্ট হয় প্রতিবার। ছোট করে বুকে ঢুকিয়ে রাখতে ইচ্ছে হয়, কামড়ে খেতে ইচ্ছে হয়, এসব বুঝাতেই পারে না সে। সৃজা বলল, কার কথা ভাবছো? গম্ভীর কণ্ঠে বলা কথাটা শুনে ভাবনা থেকে বেরিয়ে আসে ইহসান। সামনে ভ্রুকুচকে সন্দেহন দৃষ্টিতে তাকিয়ে থাকা সৃজাকে দেখে নড়াচড়ে উঠে বোতলের ক্যাপটা খুলে গিয়ে সেটা এগিয়ে দিয়ে বলল, পানিটা শেষ কর। সৃজা হাত বাড়িয়ে না নিয়ে শক্ত গলায় বলল, আগে প্রশ্নের উত্তর দাও। ইহসান ধৈর্যহারা হয়ে রাগান্বিত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। এক হাতে টান মেরে কাছে এনে ঠেসে ধরলো বোতলটা ওর মুখে, তারপর বলল, একটা কথা বলবি তো এখানে পুঁতে দেবো, চুপচাপ খা।
সিজার আগে ফুসতে ফুসতে পানিটা শেষ করলো, না করে উপায় ছিল না, যেভাবে চেপে ধরেছিল তাতে রেহাই ছিল না ওর। পানি খাওয়া শেষ হলে ইহসান ওকে ছাড়লো, দেখলো অনেকটা পানি পরে ভিজে গিয়েছে সিজার গলা, বুকের ওড়না। সে অতিষ্ঠ ভঙ্গিতে কপাল চেপে ধরে বিড়বিড় করলো, তারপর বলল, শালা সুন্দরী মেয়ে বিয়ে করলে এমনিই মরবি। সিজা বলল, এবার বলো কি ভাবছো? পানির বোতলটা রাগে ছুঁড়ে মারলো দূরে ইহসান। এরপর হুট করে কুলে তুলে নিল সৃজাকে। আতঙ্কিত হলেও সৃজা আঁকড়ে ধরলো ওর কলার। ইহসান রাগী গলায় সামনে এগোতে এগোতে বলল, জীবনটা তেজপাতা করে দিচ্ছিস আমাকে? তোর যন্ত্রণায় অতিষ্ঠ আমি। বয়স হচ্ছে কুড়ির বেশি, ভাবধরির সদ্য পয়দা হওয়া মেয়ে মানুষের। সৃজা থমথমে চোখ মুখ করে তাকিয়ে রইল। অভিমানে ওর কান্না পাচ্ছে, জানে ইহসান কিছু করবে না, তবুও মনে শয়তানের নাড়া দেয় ওকে। ও কি করবে? ঘরে এনে ওকে বিছানায় বসিয়ে দিল ইহসান। সেদ্ধ ডিম দিয়ে তৈরি করা সালাদের বাটিটা ওর হাতে ধরিয়ে দিয়ে চুপচাপ শেষ করতে বলে চিরুনি নিয়ে বসলো ওর চুল আঁচড়ানোর জন্য। ঘন চুলগুলো খোপা মুক্ত করে সে কতক্ষণ মুখ গুজে বসে রইল চুলের ভেতর। মিষ্টি সুঘ্রাণে বিমোহিত হয়ে গেল মুহূর্তেই। নাক ডুবিয়ে সে মতোয়ারা কণ্ঠেই বলল, তোর চুলগুলোতে নাক ডুবিয়ে শ্বাস বন্ধ করে মরে গেলেও আফসোস থাকবে না আমার জান। সৃজা বলল, চুলগুলো কেটে ফেললে বেশি ভালো হতো। ভালো লাগছে না, গরম লাগে বেশি। ইহসান বলল, আগে তো আফসোস করতে টাক হয়ে যাচ্ছিস বলে, এখন কি বাচ্চারা চুল এনে দিলে এখন রাখতে চাইছিস না? আশ্চর্য, শত্রুতা শুরু করেছিস দেখছি। সৃজা শুনে মুখ গুজো করে ফেললো। এবারে কিছু একটা বলতে যাবে তার আগেই থেমে গেল পেটে হাত দিয়ে। উত্তেজিত কণ্ঠে বলে উঠলো, বাচ্চারা নড়ে। ইহসান বলল, নড়ুক, তোকে আগে সামলাই পরে ওদের সামলাবো। সৃজা বলল, আমি কি বেশি জ্বালাই? ইহসান বলল, নিজেকে কর প্রশ্নটা। সৃজা বলল, আমার ওজন আরো 1 কেজি বেড়েছে। ইহসান বলল, বারুক, 100 ক্রস করুক, আমি তোকে কুলে নিয়ে হাঁটবো, কোনো সমস্যা নেই। ইহসান বলল, তখন ঠিকই পরকিয়া করবে? আকাশ কাঁপিয়ে ধমকে উঠলো ইহসান। তারপর বলল, হুঁ করবো তো, অবশ্যই করব। তোকে ঘাট ধরে তাড়িয়ে দিয়ে সুন্দরী মোটা তাজা গাভী নিয়ে আসবো, যার শরীরে ভরপুর মাংস থাকবে, চড়িয়ে ধরলে ফাঁকা জায়গা থাকবে না, যাকে পিষে মারতে বেশি মজা, ঘাস পাতা পানি যা দেবো তাই খাবে বেশি বেশি। বুঝেছিস আহম্মক? উফ আল্লাহ, আমি এই মেয়েটাকে কেন গলায় ঝুলালাম? এত প্যারা কেন দিচ্ছে আমাকে? হে পরোয়ারদিগার, তুমি আমার অবুঝ বউকে বেশি বেশি বুদ্ধিদান করে ম্যাচিউর করো, আমার আগের বউকে ফিরিয়ে দাও। আমার বাচ্চারা যেন এক একজন 4 কেজি ওজনের হয়ে পৃথিবীতে আসে। 1000 মিসকিন খাওয়াবো আমি। আমার জীবন রক্ষা করো, আমিন। সিজা বিস্মিত হতভম্ব হয়ে শুনে গেল কথাগুলো, হা হয়ে রইল। ঠোঁট নাড়িয়ে প্রত্যুত্তর করতে যাবে ইহসান ফট করে ওর মুখ বন্ধ করে দিল ঘাট টেনে। মিনিট খানিক পর ছেড়ে দিয়ে এরপর অসহায় গলায় বলল, চুলটা বাঁধি, বকবকানিটা কম করে রেহাই দে অন্তত। অতপর সৃজা বিরক্তি করলো না। ইহসান স্বস্তির শ্বাস ফেলে ওর চুল নিয়ে বসলো। কাঠের চিরুনিতে চুলের সব জোট ছড়িয়ে আস্তে ধীরে তেল ম্যাসাজ করলো, বেনি করে দিল সময় নিয়ে। ততক্ষণে সৃজার অর্ধেক খাওয়া শেষ। অবশিষ্ট খাবারটা খেতে চাইলো না আর, জোর করেও পারা গেল না। ইহসান ওকে পরিষ্কার করিয়ে দিয়ে একটু খাবারটা নিজেই খেয়ে নিল। খেতে খেতেই ওর ফোনে টুং শব্দে বেজে উঠলো। ইহসান তাতে অত একটা গা করলো না, দেখলো না কিসের মেসেজ। উদাসীন ভঙ্গিতে ধীরে সুস্থে খাবার শেষ করে এরপর ঘুম দিল সৃজাকে নিয়ে। অনেকটা সময় ঘুমিয়ে যখন সৃজার নড়াচড়ায় ঘুম ভাঙলো, ওয়াশরুমের কাজ সেরে এসে বেখেয়ালি হয়ে ফোনটা সে হাতে নিল। ঘড়িতে তখন রাত 11:30। স্ক্রিনে ভেসে আছে একটা ভয়েস মেসেজ আর একটা ফোন কল, দুটোই রশিদের। ইহসান উদাসীন ভঙ্গিতে কল ব্যাক করলো রশিদকে। রেসপন্স পেল না, বন্ধ দেখালো। ইহসান খানিকটা চিন্তিত হয়ে এবার মেসেজ চেক দিল। ভয়েস মেসেজ অন করতে রশিদের উত্তেজিত ও দুর্বল গলা ভেসে এলো, যা শুনে মাথায় রক্ত চড়ে বসলো। নিজের প্রতি আগে কিলবিল করে উঠলো সে। ভয়েস মেসেজের টাইমিং দেখাচ্ছে এখন থেকে আরো কয়েক ঘন্টা আগে, আর সে এটা দেখছে এই রাত 11:30টায়। ইহসান নিজের প্রতি রাগে দুঃখে ফোনটা আছাড় মারলো মেঝুতে। অস্পষ্ট ভয়েস মেসেজটা বেজেই চলেছে, ছোট স্যার ফ্ল্যাটে নেই স্যার, আমাকে মেরে চলে গেছে, আপনি তাড়াতাড়ি আসেন। ইহসানের মাথাটা নিচের দিকে ঝুঁকে আছে, চোখের দৃষ্টি ঝকঝকে মেঝুতে। কি ভাবছে এই মুহূর্তে সেটা বোঝা যাচ্ছে না, তবে বাইরে থেকে হতাশ দেখালেও এই মুহূর্তে সে জ্বলছে ক্ষিপ্ত রাগে। তার হাতের মুঠোয় ইঞ্জানের লেখা নোট, পালানোর আগে ইঞ্জান নিজেই নোট লিখে গেছে। গত 5 দিন ইহসান অনেকবার পড়েছে সেটা। পরে কাগজটি দুমড়ে মুচড়ে ফেলে, তবে ছিঁড়ে ফেলে না একেবারে, কেননা এই কাগজের দিক যতবার ওর চোখ যাচ্ছে ততবার ওর ভয়ঙ্কর রাগে সব ভেঙে ফেলতে ইচ্ছে করছে। রাগটা জিয়ে রাখার জন্য নোটটাকে বারবার পড়ে। লেখার নমুনা এরকম, ওয়ার্ম ব্লাডেড এনিমি। আরসালান বহুদিন পর বাংলায় নোট লিখছে, তাও আবার কার কাছে? তার বিগ ব্রোর কাছে। তোমার কাছে সামথিং ইজ ফিশি টাইপ ব্যাপার মনে হচ্ছে, তাই না? আচ্ছা যাই হোক, অনেকদিন হয়ে গেছে তোমাকে দেখছি না, ফ্ল্যাটে আসছো না, কোথায় হারিয়ে গেছো? খুব কি ব্যস্ত হয়ে পড়েছো, নাকি তোমার ভাইকে যে তুমি বন্দি বানিয়ে রেখেছো সেটাই ভুলে গেছো? আমি কিন্তু তোমাকে এক মুহূর্তের জন্য ভুলিনি। তোমার হাতের চাকুপ থেকে শুরু করে তোমার রক্তিম চোখে তীক্ষ্ণ দৃষ্টি এবং শক্তপোক্ত ঘুষি সবকিছুই ভীষণভাবে মিস করছি। বলা যায় তোমাকে না দেখে এক প্রকার বিরক্ত হয়ে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি, এবং অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি এই নোট যখন তুমি পড়ছো আমি তখন ধরাছোঁয়ার বাইরে, তোমার নাগালের বহু দূরে। হাউ লাভলি। আচ্ছা তোমার কি মনে হয় আরসালানকে যে কেউ মারবে আর সে চুপচাপ মার খাবে? সে দুর্বল, তার গায়ে জোর নেই? ভুল। সেদিন আমি চুপচাপ তোমার মার খেয়েছি কারণ তুমি আমার মায়ের পেটের বড় ভাই, এর দায়ে আমি তোমার গায়ে হাত দেইনি। তোমার জায়গায় অন্য কেউ থাকলে তখন তার অবস্থা অবশ্যই তোমার শাশুড়ির মতো হতো, অথচ তুমি বলেই তো। যাই হোক, যে কারণে তোমাকে নোটটা লিখতে বসা,
তোমার ভাই মানে আমি আরসালান ইনজান শেখ এতদিন বাধ্য হয়ে বন্দি থেকেছি তুমি আমার লিগামেন্টের 12টা বাজিয়েছো বলে। রিকভার করার জন্য নিজেকে সময় দেওয়ার প্রয়োজন ছিল, সেটাই দিয়েছি এতদিন তোমার ছত্রছায়ায় থেকে। যদিও পুরোপুরি রিকভার হয়নি এখনো, তবে অতি শীঘ্রই হয়ে যাবে। তাই নিজের আসল মস্তিষ্কটাকে কাজে লাগিয়ে ভাবলাম পুরোপুরি ফিট অ্যান্ড ফাইন হয়ে তোমার সামনে আসি। বহুদিন তো ফাঁকা মাঠে তুমি গোল দিয়েছো, এবার একটু আমার সাথে খেলো না হয় বিগ ব্রাদার। কথা দিচ্ছি আমাকে বাদ দিয়ে তোমার তৈরিকৃত হ্যাপি ফ্যামিলির হ্যাপি মানুষগুলো থেকে শুধু একটু জ্বালাবো, একটুই। এখন থেকে তুমি ভাবতে থাকো মুখোমুখি হবার দিন ঠিক কোথায় বন্দুকটা তাক করবে, আমার মাথায় নাকি বুকে? সরাসরি হৃদয় ভেদ করবে? শুনেছি বুকে গুলি লাগলে নাকি সবচেয়ে বেশি যন্ত্রণা দেয়, তুমি তাহলে ওইখানেই ট্রিগার চেপো। নোটটা এখানেই শেষ করে দিতাম, তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় না লিখেও পারছি না। শুনলাম তুমি হবু বাবা হতে চলেছ, আবার আশা করনি তো যে আমি তোমাকে শুভেচ্ছা জানাবো। ফাক দ্যাট, আই হ্যাড বেবিজ। পৃথিবীতে 8 মিলিয়ন হোমোসেপিয়েন্স আছে, তাদের মধ্যে আজিজ শেখের মতো আবার তুমি কিছু আনছো। পৃথিবীতে বোঝা বাড়াতে যাচ্ছ নিজের স্বার্থ, বংশরক্ষা আর পিতৃত্বের অহংকার পূরণ করতে। আই হেট দিস, গড হ্যাভ মের্সি। আমি হলে এসব উটকো বোঝা পৃথিবীতে আনতাম না, কখনোই না, ডিরেক্ট মেলে ফেলতাম। ইউর ওয়ার্ম ব্লাডেড এনিমি আরসালান ইনজান শেখ।